নিশ্চয়ই আপনার কথাটা মানতে পারে। চলি আন্টি। আমি আপনাকে বিপদে ফেলে দিয়েছিলাম। যদি আপনার কিছু হয়ে যেত, আমি সারাটা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকতাম। প্রেমা, তুমি আর আমাকে আপনি বলবে না। আমি তোমার বন্ধুর মতো, তাই তুমি বলবে। তুমি বলবে না? বলবো। এই জন্য বলবো, এতদিনে জানলাম আমি একজন বন্ধু খুঁজে পেয়েছি। এবার হাতে দেখি, ব্যান্ডেজটা খুলে দেই। না প্রেমা, যতদিন এই হাতের জখমটা থাকবে ততদিন এই সারিবে। কথা শুনে অবাক হলে না? অবাক হবার কিছু নেই। জানো প্রেমা, ওই মা যখন তার শাড়ির আঁচল ছিঁড়ে আমার ক্ষতস্থানটা বেঁধে দিল, মনে হলো আমার মা মরেনি। আমার মা নিজের হাতে শাড়ির আঁচল ছিঁড়ে আমার হাত বেঁধে দিচ্ছে। বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সত্যি কথাটাই বলছি। আঁচলটা বেঁধে দেবার সাথে সাথে আমার হাতের জখমের জ্বালা, যন্ত্রণা সবকিছু শীতল হয়ে গেল। প্রেমা, আমি ওই মায়ের মাঝে আমার নিজের মাকে দেখেছি। ওই মায়ের আদরের ছোঁয়াতে আমার মায়ের আদর অনুভব করেছি। তাই আমার এই আদরের চিহ্নটা আমি খুলে ফেলতে চাই না। যতক্ষণ এই চিহ্নটা বাঁধা থাকবে, আমি মনে করব আমি আমার মায়ের আঁচলের নিচে আছি। লাউড, জোরে কাঁদো দুলাভাই। কাঁদো না, পানি তো আসছে না। দিলের মধ্যে আর আমি কান্দা আসবো কেমনে? চিমটি দেই। হ্যাঁ, এসে গেছে। কাঁদো, জোরে কাঁদো। ডন কান্না দুলাভাই, ডন কান্না। নো ক্রাই। এই যে ডন আসছে, ডনকে বলো তোমার সব সমস্যার সমাধান করে দেবে। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আমার দুলাভাই রাস্তার ফকির হয়ে গেছে। এই মুহূর্তে দুলাভাই ফকিরের পোলা। ব্যাংকের লোন শোধ করতে না পারলে সবকিছু নিলাম হয়ে যাবে। খবরদার, ডনকে আমার জন্য কিছু করতে বলবি না। ডন আমার ছেলের মতো। আমি আমার এক ছেলেকে হারিয়েছি, তাই ডনকে আমি আমার জন্য বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। তুমি আমাকে আশ্রয় দিয়েছ, সন্তানের মতো বুকে টেনে নিয়েছ। আমি বেঁচে থাকতে তুমি কাঁদবে, আর আমি সেই কান্নার শব্দ শুনবো। কেউ হতে পারে না। তোমার যত টাকার প্রয়োজন হোক আমি এনে দেব। और मतलब जानी ओ पानी रे पानी তুই দুষ্টু জানি তোর ছোঁয়ায় যৌবনে মোর আরে তোর ছোঁয়ায় যৌবনে মোর লাগলো যে কাপড় লাগলো শিহরণ সে কি হলো গো বলো আমার কি হবে এখন দরিয়ার পানি मतलब जानी
डमरू डम बाजे डमरू बंदर नाचे भाई अरे खेल तमाशा पौधे पौधे आमी जे देखाए আমার মরমিয়া কি হবে গো ধরা দিয়া সেই ভালো দূরে দূরে রওনা এসো না কাছে এসে ধরা কেন দাও না নাচ দেখলে আমাদের টাকা পয়সা দিবে না এই দিদি তুই কো না এই যাচ্ছি আমাদের কাজও শেষ এত টাকা এত টাকা এত টাকা এত টাকা বলো তোমার আর কত টাকার প্রয়োজন? ডন, আমি অনেক 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 খুশি হয়েছি। আমি না চাইতেই তুমি আমাকে লক্ষ লক্ষ টাকা এনে দিয়েছো। এবার শুধু আমার জন্য আর একটি কাজ করতে হবে। বলো কি করতে হবে? এটা হলো গব্বর সিং এর আস্তানার নকশা। আমি খবর পেয়েছি গব্বর সিং এর কাছে একটা স্বর্ণের বাগ আছে যার দাম কয়েক কোটি টাকা। আর এই স্বর্ণের বাঘটা না পেলে আমার মান ইজ্জত কিছুই থাকবে না। তুমি আমার এই উপকারটা করবে নিশ্চয়ই? এক নম্বর ব্যারিকেড ক্রস করছে। Makasa, 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 shaka laka. Shaka sa, shaka sa, shaka sa, maka shaka.
আমি কিং। गब्बर सिंह किंग आमी किंग, गब्बर सिंह किंग आमी किंग। उय्या मयालो, 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 उय्या मयालो। ডন, আই এম ডন। নাম শুনেছি, চোখে দেখলাম। শুধু চোখে দেখলে, কিন্তু কেন এসেছি জানতে চাইলে না? আমার এতগুলো ব্যারিকেড ভেঙে যে আমার সামনে আসতে পারে তাকে আমি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না। তোমার সোনার মূর্তিটা চাই, এই তো? আসলে তুমি বুদ্ধিমান, তাতে কোনো সন্দেহ নেই। আমি বোকা তা তোমাকে কে বলেছে? শোনো ডন, তোমার শক্তি আছে, সাহস আছে, তুমি তা প্রমাণ করেছ। আর আমি গব্বর সিংহ দুর্বল নই, তাই তোমার শক্তির পরীক্ষাটা আমি দ্বিতীয়বার করতে চাই না। সোনার মূর্তিটা নিতে হলে আমার সঙ্গে তোমাকে জুয়া খেলতে হবে। অবশ্য জুয়া তাস দিয়ে নয়, পিস্তল দিয়ে। তোমাকে ঘায়েল করার জন্য পিস্তল বের করিনি ডন, জুয়া খেলার জন্য বের করেছি। ডন, জাস্ট নাও আমি তুমি কেউ জানি না কোন রাউন্ডে ফায়ার হবে। ডন, এবার টস হবে। টসে যে হারবে সে প্রথমে পিস্তলটা হাতে নিয়ে মাথার সঙ্গে ঠেকিয়ে শুট করবে। যতক্ষণ পর্যন্ত গুলি ফায়ার না হবে একজনের পর একজন একই ভাবে ট্রিগার টিপতে থাকবে। যে মারা যাবে সে হেরে যাবে, আর যে বেঁচে থাকবে মূর্তিটা তারই হবে। বলো রাজি? রাজি। কোনটা? শাপলা। তাহলে প্রথম তোমার পালা। টেক ইট।
ধরো পিস্তল, ক্লাইম্যাক্স শেষ। এবার তোমার অবধারিত মৃত্যু নাও। তুমি মারা গেলে আমার খুশি হওয়ার কোনো কারণ ছিল না। ভবিষ্যতে এমন জুয়া খেলবে না, কারণ আমি জীবন ভিক্ষা দিলেও দ্বিতীয় জন নাও দিতে পারে। মূর্তিটা দাও। বাই। আমার সাথে গাদ্দারি, এই নিয়ে যা। ডন, তুমি আবারও প্রমাণ করলে ইউ আর গ্রেট। তোমার তোমার তুলনা হয় না। আসলে তোমাকে যে আমি কি বলবো, তুমি আমি ডন, আমি আমি আগুন, আমি তুফান, আমি এ যুগের বীর সন্তান। শুনে আমার চারিদিক হয়ে যায় থম থম। তুমি ডান, তুমি ডান, ডান ডান ডান। আমি আগুন, আমি তুফান, আমি এর বীর সন্তান। নাম শুনে আমার চারিদিক হয়ে যায় থম থম। তুমি ডান, তুমি ডান, ডান 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 ডান। কোটি কোটি মানুষের আমি একজন, আমি কারো আপন কারো দুশমন। কোটি কোটি মানুষের আমি একজন, আমি কারো আপন কারো দুশমন। মানি না শৃঙ্খল, মানি না, মানি না বন্ধন, মানি না সিংহের মতো করি গর্জন। তুমি ডান, তুমি ডান, ডান 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 ডান। পাথরের মতো যেন আমার এই মন, এই বুঝি জীবনে হাসি ক্রন্দন। পাথরের মতো যেন আমার এই মন, এই বুঝি জীবনে হাসি ক্রন্দন। জানি না
আমি ডন, আমি ডন। আমি আগুন, আমি তুফান, আমি এ যুগের বীর সন্তান। নাম শুনে আমার চারিদিক হয়ে যায় থম থম। বাস। জয়, ডনকে গ্রেফতার করতে পারলে ওর কি শাস্তি হবে বলতে পারিস? খুনের আসামি, হয় ফাঁসি, না হয় কম করে হলেও তো যাবজ্জীবন। মা, তুমি মনে হয় চমকে উঠলে। কই না তো। আচ্ছা, এমনও তো হতে পারে খুন করার পেছনে কোনো কারণ আছে। মনে কর ওর বাবা মা খুন হয়েছে, ও তার প্রতিশোধ নিতে খুন করেছে, তবু ওর ফাঁসি হবে, যাবজ্জীবন হবে। মনে কর ডন আইনের কাছে আত্মসমর্পণ করলো, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের অপরাধ স্বীকার করলো, তবুও কি ওর শাস্তি কম হবে না? মা, আইনের প্রতি যে কোনো আসামি জানিয়ে আত্মপক্ষ সমর্থন করলে সেক্ষেত্রে আইন চিরদিনই অপরাধীর অপরাধকে বিবেচনা করে। ডনের ক্ষেত্রেও তাই প্রযোজ্য হবে। কিন্তু তুমি এসব বলছো কেন? তবে কি? না না, তুই যা ভাবছিস তা না। আইন ছেলেটাকে গ্রেফতার করার জন্য যেভাবে তৎপর, তাই জিজ্ঞেস করলাম। আসলে আসলে ছেলেটা ভুল করছে, লুকিয়ে না থেকে আত্মসমর্পণ করলেই তো ভালো হয়। তুমি ভালো চাইলেও অপরাধী তার নিজের ভালো চায় না মা। প্রেমা, কি হয়েছে? এটা ফেলে দিচ্ছিলে কেন? ঘর পরিষ্কার করছি, নোংরা জিনিস ফেলে দেব না। সবকিছু নোংরা হয় না প্রেমা, এমন কিছু জিনিস থাকে যা বাইরে থেকে নোংরা মনে হয়, কিন্তু দাম দিয়ে সে জিনিস কখনোই কেনা যায় না। তেমনি অনেক অনেক মূল্যবান আমার মায়ের এই আঁচলটা। আসলেই তুমি ভাগ্যবান, তাই মাকে হারিয়েও আবার মায়ের আঁচল কুড়িয়ে পেয়েছো। অনেকদিন মায়ের কাছে যাইনি, আজ মায়ের কাছে যাব। হাসো কেন? হাসবো না? এই চেহারাতে মায়ের সামনে গেলে মা বন মানুষ বলে চিৎকার করে উঠবে। কি? আমি বন মানুষ? আমাকে মানুষ মনে হয় না? ঠিক আছে, ঠিক আছে। কি হলো, হাসো কেন? সেই পকেটে প্রেম আছে, প্রেমটা কখন চলে গেল তোমার কাছে, ও তোমার কাছে।
বুকের ভেতর হৃদয়, সেই হৃদয় করে ধুক ধুক ধুক, অন্তরের চোখে দেখি তোমার মুখ। বুকে একটা পকেট আছে, সেই পকেটে প্রেম আছে, প্রেমটা কখন চলে গেল তোমার কাছে, ও তোমার কাছে। আসে নাচতে যাবো যাবো বলছো কেন? আমি কি তোমার কাছে পুরাতন হয়ে গেছি? তোমার ভালোবাসার কাছে আমাকে ছোট করো না লোপা। আমি ইচ্ছে করলেই তোমার কাছে আসতে পারি না। ডন জেল থেকে পালিয়ে যাবার পর তো প্রমাণিত হয়েছে, সেই ব্যর্থতার অপবাদ থেকে আমাকে মুক্তি পেতে হলে ডনকে গ্রেফতার করতে হবে। আর এই ডনকে গ্রেফতার করার জন্যে আমি পাগলের মতো খুঁজে ফিরছি। মাও সেদিন আমার কাছে ডনের কথা বলেছিল। মা বলেছিল? কি বলেছিল? ইয়ে না, মানে বলছিল তুমি ডন নামের একজন আসামিকে গ্রেফতার করার জন্য পাগল হয়ে গেছো। মনে হয় কিছু লোকালে। কই, মোটেও কিছু লুকোয়নি। শুধু বলছি ডনের জন্য 60% পাগল হলেও অন্তত আমার জন্য 40% পাগল হলে খুশি হব। চাদরটা কেমন হয়েছে? সুন্দর। কার জন্য? আমার ওই কুড়িয়ে পাওয়ার জন্যে। আমার বিশ্বাস মা খুব খুশি হবে। নাও তো হতে পারে। কেন প্রেমা, তুমি এ কথা বললে কেন? এই জন্য তুমি ভুলে যাচ্ছ ওনার স্বামী একজন এসপি, সন্তান ইন্সপেক্টর। তোমার মতো একজন অপরাধীর চাদরটা শরীরে জড়িয়ে নাও তো নিতে পারে। প্রেমা, তোমার কথাতে যুক্তি আছে, কিন্তু আমার বিশ্বাস তোমার যুক্তিকে স্বীকার করতে চাইছে না। তুমি দেখো, আমাকে মা ফিরিয়ে দেবে না। আমি যত বড় অপরাধী হই না কেন, আমার এই চাদরটা মা তার শরীরে জড়িয়ে নেবেই। তুমি? হ্যাঁ মা, আমি। হঠাৎ তোমার এই পরিবর্তন? আপনার সাথে পরিচয় হয়েছিল একজন অপরাধী হিসাবে, কিন্তু আজ এসেছি মায়ের কাছে সন্তান হিসাবে। হ্যাঁ মা, তোমাকে দেখার পর কেন যেন মনে হয় তোমার সাথে কোথায় যেন আমার একটা সম্পর্ক রয়ে গেছে। সেই সম্পর্কটা হলো তুমি মা, আমি সন্তান। তুমি তো জেনে গেছো এটা কার বাড়ি? জানি মা, এসপি সরওয়ার হাসানের বাড়ি, ইন্সপেক্টর জয়ের বাড়ি। তবু দ্বিতীয়বার আসতে তোমার ভয় করলো না? এ বাড়িতে আইনের দুজন মানুষ থাকে জেনে সত্যি ভয় হয়েছিল। পাশাপাশি অনেক বেশি সাহস নিয়ে এসেছি, এখানে আমার মা আছে। মা, তোমার জন্য একটা জিনিস এনেছি, তুমি নেবে?
বিশ্বাস করো মা, এই চাদরটা আমি কোনো অপরাধের টাকা দিয়ে কিনিনি। আমার মায়ের হাতের একটা বালা ছিল, সে বালাটা বিক্রি করে আমি তোমার জন্য চাদরটা কিনে এনেছি। বলো মা, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? ফিরিয়ে দেব না, তবে তোমাকে একটা শর্ত মানতে হবে। আমার এই চাদরটা মায়ের শরীরে জড়িয়ে দেবার জন্যে সেই শর্তটা যত কঠিনই হোক আমি মানব মা। আইনের কাছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ। তোমার ভয় নেই? আমি জয়ের সাথে কথা বলেছি, তুমি আত্মসমর্পণ করলে তোমার শাস্তি কম হবে। হ্যাঁ, শাস্তি কম হোক আর বেশি হোক তাতে আমি ভয় পাই না মা। শর্ত মানতে গিয়ে আমার যদি যাবজ্জীবন জেল হয়, আমি জানবো আমি আমার মায়ের আদেশ পালন করেছি। শর্ত মানতে গিয়ে আবার যদি ফাঁসিও হয়, সেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে বলবো আমি আমার মায়ের আদেশ পালন করেছি। আমি কথা দিলাম মা, 2-1 দিনের মধ্যেই আমি আত্মসমর্পণ করব। এবার চাদরটা পরিয়ে দিই মা। দাঁড়াও! তুমি কি করে ভাবতে পারলে একজন দেশপ্রেমিকের মা তোমার মতো অপরাধীর দেওয়া চাদর তার শরীরে জড়িয়ে নেবে? জয়, সেদিন ওই রক্ত দেখে আমার সন্দেহ হয়েছিল। সেদিন খাবার টেবিলে তোমার কথাগুলো শুনে আমার সন্দেহটা আরো বেশি গাঢ় হয়েছিল। সেদিনই বুঝতে পেরেছিলাম এই ডনের সঙ্গে তোমার একটা যোগসূত্র আছে মা। আমি অবাক হয়ে যাচ্ছি মা, তুমি একজন খুনি আসামির জন্যে তোমার নিজের সন্তানের কাছে মিথ্যে কথা বলেছিলে। হ্যাঁ বলেছিলাম। কেন বলেছিলাম? 24 বছর আগে হারিয়ে যাওয়া আমার বিজয়কে তুই, তোর বাবা, কেউ আমার বুকে ফিরিয়ে দিতে পারিসনি। সেদিন তোর হাতে গুলি খেয়ে আহত অবস্থায় ডন যখন আমাকে মা বলে আশ্রয় চাইল, ওই ডাক শুনে মনে হয়েছিল আমার বিজয় আমাকে মা বলে ডাকছে। ডনের হাতের ছোঁয়ায় যখন কেকটা কেটে গেল, আমার মনে হয়েছিল আমার বিজয়ী যেন জন্মদিনের কেকটা কেটেছে। আমি ডনের মাঝে আমার বিজয়কে খুঁজে পেয়েছি। তুমি যাই বলো মা, ডনের মতো অপরাধী তোমার সন্তান হতে পারে না। তুমি ডনের সামনে থেকে সরে যাও। না, আমি সরে যাব না। আমি ডনের জন্য তোর সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবো। মা! ডন, তুমি চলে যাও। আমার কথা লাগে, ডন চলে যাও। যাও, যাও, চলে যাও মা, চলে যাও মা! তুই আমার মাকে মেরেছিস, তুই আমার মাকে মেরেছিস, তুই আমার মাকে মেরেছিস। এই, তোর মতো ক্রিমিনাল আমার মাকে মা বলে ডাকার দাবি করে কোন সাহসে? ওই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তোর মতো ক্রিমিনাল কেন? ওই মা আমাকে বুকের দুধ খাইয়েছে। তোর মতো খুনি আসামি কেন? খুনি আসামি কেন? ডন, তুই যদি আমাকে সত্যি মা মনে করে থাকিস, তাহলে আমার আদেশ শোন। তুই এখান থেকে চলে যা, চলে যা, চলে যা, চলে যা, যা, যা। সে আমার বিজয়ের ভালোবাসার চিহ্ন, আর এই ভালোবাসার স্মৃতি চিহ্নটাকে সারা জীবন আমার শরীরে জড়িয়ে রাখবো। অসম্ভব, তোর তুমি শরীরে রাখতে পারবে না। আমি গায়ে দেবই। না, দিতে পারবে না। কি করছো? না!
আমার মন বলছে মায়ের কিছু হয়েছে, আমি মায়ের কাছে যাব। ডন, তুমি কেন বুঝতে পারছো না? তোমার যাওয়াটা উচিত হবে না। এমনও তো হতে পারে তোমাকে গ্রেফতার করার জন্য বাড়ির চারিদিকে পুলিশ থাকতে পারে। তবু আমি যাব। আমার মন বলছে আমার মায়ের কোনো বিপদ হয়েছে। ডন, মা, তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? তোমার দেয়া চাদরটা আগুনে ফেলে দিয়েছিল, সে আগুন নেভাতে হাত দুটো পুড়ে গেছে বাবা। খুব জ্বালা করছে মা। এতক্ষণ করছিল, তোর ছোঁয়ায় সব জ্বালা শীতল হয়ে গেছে। মা, আম্মা খাবেন না? খাবারটা এদিকে নিয়ে এসো। মা, আমি তোমাকে খাইয়ে দিই। হ্যান্ডস আপ! পালাবার কোনো পথ নেই, আর পালাবার চেষ্টা করলে আমি গুলি চালাতে বাধ্য হব। এসপি সাহেব, আমি জানি এটা আপনার বাড়ি। নিজের নিরাপত্তার কথা না ভেবে আমি আসিনি। পিস্তল আপনার হাতে, কিন্তু ওটার গুলি আমার কাছে। এবার আপনি থানাতে টেলিফোন করতে থাকুন। পুলিশ আসতে আসতে ততক্ষণে মাকে খাইয়ে দিয়ে চলে যেতে পারবো। তুমি কি করে ভাবলে তোমার মতো অপরাধীর হাতে আমার স্ত্রী খাবে? আপনার চোখে আমি অপরাধী, মায়ের কাছে আমি সন্তান, তাই মা আমার হাতে খাবে। কি মা, খাবে না? না, তুমি খাবে না। মা, তুমি খাও। খাবে না বলছি। তুমি যদি ওই অপরাধীর হাতে খাবার খাও, তাহলে তুমি আমার জীবন থেকে পর হয়ে যাবে। না স্যার, না, আমার মায়ের উপর এত বড় অবিচার করবেন না। আমি তো মায়ের জীবনে দুদিনের অতিথি হয়ে এসেছি। আমার সাথে মায়ের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আপনি তো মায়ের জীবনের সবচেয়ে আপনজন। তাই পর দূরে চলে যেতে পারে, কিন্তু আপনজন পর হতে পারে না। আমি চলে যাচ্ছি। আসলে তোমরা পাষাণ। খোকা দোলা খাচ্ছে, ওদিকে যে মারা খেয়েছে খবর নাই। আর ও দুলাভাই, ওদিকে যে ট্রাক বোঝাই মাল ইন্সপেক্টর জয় এতক্ষণ থানাতে নিয়ে গেল, তা কি খবর আছে? হ্যাঁ ও দুলাভাই, তাহলে দোলা খাচ্ছে। অত ব্যস্ত হবার কোনো কারণ নাই ছোট শালা। আমার প্ল্যান মাস্টার আসছে। ডনকে আমার কাছে আনার জন্য তোমার কাছে আমি দাবার গুটি চেয়েছিলাম। তুমি ডনের বাবা মাকে গুটি হিসেবে দিয়েছিলে। ইন্সপেক্টর জয় আমার ট্রাক আটক করেছে, তাই জয়কে হাতে আনার জন্য আরো একটি দাবার গুটি চাই। দাও। একটি মাত্র গুটি? ইন্সপেক্টর জয়ের মাকে তুলে নিয়ে এসো। হ্যাঁ!
জন, সর্বনাশ হয়েছে। বস তোমার মাকে তুলে আনার জন্য লোক পাঠিয়েছে। আমার মনে হয় এতক্ষণে তোমার মাকে ধরেও এনেছে। এসো এসো দেশ প্রেমিকের জননী, এসো। আমি তোমার জন্য পথ চেয়ে বসে আছি। কি হয়েছে? উনি এখানে কেন? ডন, ইন্সপেক্টর জয় আমার ট্রাক আটক করে থানাতে নিয়ে গেছে। তাই ট্রাকটা ফিরে পাবার জন্য আমি ইন্সপেক্টর জয়ের মাকে জিম্মি হিসেবে তুলে এনেছি। ওনাকে ছেড়ে দাও, তোমার ট্রাক আমি ফিরে এনে দেব। না মানে ট্রাক না পেয়ে? ঠিক আছে ঠিক আছে, এই তোরা ওনাকে ছেড়ে দে। ডন বলছে ট্রাক নিয়ে আসবে। আমি দুঃখিত, আপনি ঘরে যান। দুলাভাই, ডাইল মে কুছ কালা হায়। কোথায় যাচ্ছিস জয়? থানাতে। যেভাবেই হোক জয়কে রুখতে হবে, নইলে ডনের সাথে একটা কিছু হয়ে যাবে। কি ভাবছো মা? কিছু না, শোন, তোর সাথে আমার একটু কথা আছে। পরে শুনবো। থানাতে আটক করা মালবোঝাই ট্রাক যে কোনো সময় হামলা হতে পারে। থানায় তো আরো পুলিশ আছে, একটু বস, কথাটা খুব জরুরি। শোনো, তার চেয়ে জরুরি আমার থানায় যাওয়া। একটু সময় বসে না হয় আমার কথাটা শুনে যা। যা বলার তাড়াতাড়ি বলো। বলছিলাম কি, ওই আর কি, লোপাকে এবার ঘরে নিয়ে আয়। এটা তোমার জরুরি কথা হলো? কেন হবে না? আমি আর কতদিন সংসারে কাজ করব? বেশ তো, ইচ্ছে হয় কালি লোপাকে ঘরে নিয়ে এসো, আমি চললাম। আরে শোন তো। হ্যালো, কাকে চেয়েছেন? মানে এই নামে তো কেউ এখানে। আমার কাছে দাও না। তুই? আহা, দাও তো আমার কাছে। হ্যালো হ্যালো, কি বললেন? ডন থানা আক্রমণ করেছে? বাহ মা বাহ, তোমার তুলনা হয় না। এতক্ষণে বুঝতে পারলাম কেন তুমি আমাকে থানাতে যেতে দিতে চাইছিলে না। তোরা গাড়ি নিয়ে যা, আমি আসছি। যাও, ইন্সপেক্টর জয়কে হাসপাতালে খুন করে এসো, যাও। ডাক্তার, আপনি শুধু বলুন, জয় সুস্থ হয়ে উঠবে। চুপ করে থাকবেন না, বলুন ডাক্তার। রক্ত না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না, আগে রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার, রক্ত আমি দেব।
আপনি দিতে চাইলেই তো হবে না, গ্রুপ মিলতে হবে। ডক্টর, আমার বিশ্বাস জয়ের সাথে আমার রক্তের গ্রুপ মিলে যাবে। দয়া করে আপনি পরীক্ষা করে দেখুন। আসুন আমার সাথে। খোদা, টনির রক্তের সাথে জয়ের রক্ত মিলিয়ে দাও। থ্যাংক ইউ, আপনি যেতে পারেন। না, তোমাদের আমি ভেতরে যেতে দেব না। ডন, ডন তুমি? হ্যাঁ আমি। ফিরে যাও এখান থেকে। বসের হুকুম নেই, তাই বলছি তুমি সরে যাও, নইলে আমরা তোমাকে আঘাত করতে বাধ্য হব। কি বললি? ডনকে আঘাত করবি তোরা? ডনকে! ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তুমি সরে যাও বলছি। আমি যাব না। গান, তুই পালিয়ে যা, পালিয়ে যা, মমতা, তুমি একজন অপরাধীকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়ে তুমি নিজেই অপরাধ করলে। তোমার চোখে ডন অপরাধী হলেও আমার চোখে নয়। তুমি কি জানো ডন নিজের রক্ত দিয়ে তোমার সন্তান জয়ের জীবন বাঁচিয়েছে? তুমি কি জানো ডন যদি এই মুহূর্তে এখানে না থাকতো তাহলে গুন্ডাদের হাতে জয় খুন হয়ে যেত? যে ডন আমার জয়ের জীবন বাঁচিয়েছে সে ডনের জন্য আমি অপরাধী হয়ে যদি শাস্তিও পাই তাতে আমার এতটুকু দুঃখ থাকবে না। আইনের পোশাক পরে ডনকে গ্রেফতার করে তুমি প্রমাণ করতে চাও তুমি একজন দেশপ্রেমী, তুমি একজন আইনের সেবক। অবশ্যই মমতা, কোন অপরাধী আইনের হাত থেকে পালিয়ে বাঁচতে পারেনি, ডনও পারবে না। এই অহংকার, এই গর্ব তোমার জন্য মিথ্যে। যদি মিথ্যে না হবে তাহলে যে আমার কোল থেকে 24 বছর আগে আমার বিজয়কে চুরি করে নিয়ে গেল তাকে গ্রেফতার করতে পারলে না কেন? কেন আমার বিজয়কে আমার বুকে ফিরিয়ে দিতে পারলে না? কেন? কেন বলো? এই 24টি বছর তুমি কি আইনের পোশাক পরে ঘুমিয়েছিলে? অথচ যে ছেলেটি আমাকে মা ডেকেছে, যে ছেলেটির মাঝে আমি আমার হারানো বিজয়কে খুঁজে পেয়েছি, যে ছেলেটি আজ জীবন বাজি রেখে তোমার আরেক সন্তানের জীবন বাঁচিয়েছে, তাকে গ্রেফতার করার জন্য তুমি চ্যালেঞ্জ করছো। সেই ছেলেটিকে আমি পালিয়ে যেতে বাধ্য করেছি বলে আইনের কাছে আমাকে অপরাধী সাজাতে চাইছো? শুধু অপরাধী সাজাতে চাইছি না, অপরাধীকে বারবার সাহায্য করার অপরাধের জন্য তোমাকে আমি গ্রেফতার করলাম। তাহলে আর দেরি করছো কেন? এই তো আমি হাত বাড়িয়ে দিলাম, আমাকে গ্রেফতার করো। শুনুন এসপি সাহেব, একদিন আমি জনকে আইনের কাছে আত্মসমর্পণ করতে বলেছিলাম। সেদিন জন আমাকে বলেছিল মায়ের আদেশ পালন করতে গিয়ে আমার যদি যাবজ্জীবন জেলও হয়, ফাঁসিও হয়, আমি হাসি মুখে মেনে নেব। আর আজ আমিও বলছি জনের জন্য আমারও যদি জেল হয়, ফাঁসি হয়, তাতে আমারও কোনো প্রকার দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, থাকবে মাতৃত্বের অহংকার। আমি মনে করব আমি যা করেছি আমার বিজয়ের জন্য করেছি, আমি যা করেছি আমার হারানো সন্তানের জন্য করেছি। খবর, গরম খবর, ডনের অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে এসপি সরওয়ার হাসানের স্ত্রী গ্রেফতার, স্পেশাল আদালতে আস্থার বিচার। খবর, খবর। দেখো, ভালো করে দেখো, সত্যি অদ্ভুত তোমাদের আইন। তোমাদের আইনের তুলনা হয় না।
তোমার বাবা তোমার মাকে গ্রেফতার করেছে, আদালতে তার বিচার হবে। কিসের বিচার হবে? কোন অপরাধের শাস্তি হবে? না জয় না, আদালতে আজ মা জাতিকে অপমান করা হবে। শোনো জয়, আজ যদি তোমার মায়ের শাস্তি হয় তাহলে নতুন করে প্রমাণ হবে সন্তানকে স্নেহ করা, ভালোবাসা দেয়া প্রতিটি মায়ের জন্য অপরাধ। জয়, তুমি নীরব থেকো না, তুমি ওই মায়েরই সন্তান। ওই মা তোমাকে স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে। তুমি মায়ের ঋণ শোধ করো। আদালতে মাতৃত্বের অবমাননা থেকে তুমি তোমার মাকে বাঁচাও। লোপা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কিন্তু আমার মা শাস্তি পাবে না। দাঁড়াও, তুমি কি ডনকে গ্রেফতার করতে যাচ্ছ? না 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 লোপা, না। যে ডন রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। কি বলছো দুলা ভাই? এই কাহিনী তো আমাকে লিখতেই হবে। লিখছি। না না, আমি বর্তমান এসপি সারোয়ার হাসানের সন্তানকে 24 বছর আগে চুরি করেছিলাম। মুক্তিপণ চাইলাম। হ্যাঁ, সারোয়ার হাসান টাকা নিয়ে আসলো। আস্তে বলো। হ্যাঁ, আমি টাকা নিয়ে বাচ্চা ফেরত দিতে গেলাম। হ্যাঁ, মাঝপথে একসাথে গাড়ি চড়ে এসে গাড়ি সহ বাচ্চা নিয়ে পালিয়ে গেল। আচ্ছা, শালা বাঞ্চত। কি বাঞ্চত? আরে না তো দুলা ভাই, এই গল্পের ছবি বানালে কনফার্ম সুপারহিট। ডনকে হাতে আনার জন্য প্ল্যান মাস্টারকে নিয়ে ওর বাবা মাকে খুন করতে গেলাম। যে দেখি সেই চোর ডনের পালিত বাবা মা, আমি খুন করলাম। দুলা ভাই, গল্পে এস্টিমেন্ট আছে। তারপর ডন ছুটে এলো প্রতিশোধ নিতে। তুলে দিলাম হাতিয়ার, খুন করলো, আইনের চোখে হয়ে গেল অপরাধী। দুলা ভাই, গল্পে এখন লাস্ট ক্লাইম্যাক্স। আচ্ছা, ডন কিভাবে জানতে পারবে আদালতে যে মহিলার বিচার হবে ওই মহিলাই তার মা? হ্যাঁ, এসপি সারোয়ার তার বাবা, হ্যাঁ, ইন্সপেক্টর জয় তার ভাই। হ্যাঁ, তুই বল দুলা ভাই। তুমি বলো না, আমি লিখতে পারছি না। ঢং করে না, বলো তো, বলো না, বলো না দুলা ভাই। কি করে না? আরে বলো, ঢং করে না তো, একটু দাম দেয় বেশি। আমি বলছি তুমি লেখো। আপনি কেডা? আমার লেখা শেষ। ভালো করতেছি, কেউ আমার মারতে পারবো না, আর কেউ আমার ছুঁতেও পারবো না। যেমনি আছি এমনি।
ভালো হয়েছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, আমার কেন বলো না, থামলে না ভাই ভাই ভাই, তো বাইরে তুই আমার যাইতা যাইতা, আমার ছোট্ট করে একটা মাঝে তুই যা না, তো ডনিয়ে আমার সাহস ভাই কি অনেক মার মার আসতে মারি আসতে, অল্পের মধ্যে মার মার, খুব ভালো, খুব বাইচে গেলাম, অল্পের মধ্যে বেঁচে গেলাম। আল্লাহ রে। এর কোন নাম গন্ধ আছে? হ্যাঁ, কেউ কিছু করবো না, কেউ থামাইবো না। বাবারে, হয়রান হয়ে গেছি, আর পারতাম না, ভাল লাগে না। খাইছে রে ডনি, তো তোতা মোতা ভেঙে লাগবো। যেমনি আছি এমনি থাকি। বাবারে বাবা, বাবারে বাবা, যেমনি আছি এমনি থাকি, যেমনি আছি এমনি থাকি। না না, আমি আর বসে যাইতেছি, আমার কিছু করতে হবে না, কিছু করতে হবে না। এই যে থাইমে গেছি, আইতেছি, দিল আইতাছি, আইছি, এই তাই বলছি। আমার টানেন কে, আমি তো উঠতেছি। ডন কোথায়? ডন ইমান আলী ও তার সঙ্গীদের নিয়ে আদালতে গেছে। আদালতে? চল। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিতে প্রমাণিত হয়েছে যে আসামি মমতা হাসানকে অপরাধী সাব্যস্ত করে আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে 7 বছরের মহামান্য আদালত, বিচারকের রায় যাতে সত্যের পক্ষে যায়, আদালতে যাতে সত্য প্রতিষ্ঠিত হয়, সেই সম্মানিত বিচারকের রায় ঘোষণার পূর্বে সময়ের স্বল্পতার কারণে পবিত্র আদালত ভেঙে ভিতরে প্রবেশ করার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। মহামান্য আদালত, আমি আদালতের সামনে কিছু বলার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, আমি জানি আদালত এমন একটি জায়গা যেখানে মিথ্যার কোনো স্থান নেই। আমি আরো জানি আদালতে কেউ যদি সত্যি কথা বলে, নিজের অপরাধ স্বীকার করে, তাহলে আদালত মানবিক দিক থেকে তার সেই অপরাধকে বিবেচনা করে শাস্তি প্রদান করে। মহামান্য আদালতের প্রতি আমার এই বিশ্বাস নিয়ে আমি আমার জীবনে সত্যি কথাগুলো বলতে চাই। এই সমাজের কাছে, আইনের কাছে আমাকে যারা অপরাধে সাজিয়ে রেখেছিল, এই সেই ইমান আলী চৌধুরী, যে আইনের চোখে আমাকে অপরাধী বানিয়ে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই হলো তার প্ল্যান মাস্টার। এরা দুজন মিলে আমার মা বাবাকে খুন করেছে, আর সেই খুনের প্রতিশোধ নেবার মিথ্যে নাটক তৈরি করে সেই নাটকের প্রধান চরিত্রে আমাকে বানিয়েছে ডন। মহামান্য আদালত, এখানে আমার পরিচয় শেষ নয়। আমার আরো একটা নতুন পরিচয় আছে। কাঠগড়াতে যে মমতাময়ী মাটি দাঁড়িয়ে আছে, ওই মাটি হলো আমার গর্ভধারিণী মা। ওই চেয়ারে বসে আছেন এসপি সরওয়ার হাসান, আমার জন্মদাতা পিতা। ওই দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর জয়, আমার বড় ভাই। এই ইমান আলী আর তার সহযোগী,
এরা দুজন মিলে আমার পালিত বাবা মাকে খুন করে। আমি যখন বাবা মার মৃত্যু যন্ত্রণা বুকে নিয়ে হাহাকার করছিলাম, সেই মুহূর্তে ইমান আলী তার 4 জন মানুষকে আমারই চোখে আমার বাবা মার মিথ্যে খুনি তৈরি করে আমার হাতে হাতিয়ার তুলে দেয় এবং আমাকে দিয়ে খুন করায়। এরপরও কি সম্মানিত বিচারকের চোখে প্রমাণিত হবে আমার অপরাধে অপরাধী আমার ওই মা? বিশ্বাস করুন মহামান্য আদালত, আমি খুনি হয়ে বাঁচতে চাইনি। আমি একটি সুন্দর জীবন চেয়েছিলাম, কিন্তু এরা দুজন আমার সেই সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছে। আমাকে আইনের কাছে, সমাজের কাছে খুনি আসামি সাজিয়েছে, যাদের কারণে আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে। তাদের চক্রান্তে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আইনকে অবমানে অপরাধ করে থাকি, তাহলে আমার এই মায়ের সম্মানের জন্যে, আমার এই বাবার সম্মানের জন্যে, আমার এই ভাইয়ের জন্যে আদালত যে শাস্তি আমাকে দেবে, সেই শাস্তি আমি মাথা পেতে নেব। মহামান্য আদালত, ডনের প্রতিটি কথা সত্যি। এই ইমান আলী ডনের সুন্দর জীবন নষ্ট করেছে, তাই এই খুনি ইমান আলীর ওরতে আমার দুলাভাইয়ের শাস্তি কামনা করছি। ঠিকই আছে। আদালত ডনের জবানবন্দি শুনে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ডন খুনি আসামি ঠিকই, তবে ডনকে খুনি আসামিতে পরিণত করেছে ইমান আলী ও তার প্ল্যান মাস্টার, যারা দুজন ডনের পালিত মা এবং বাবাকে খুন করেছে। অতএব আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 এবং 305 ধারা মোতাবেক ইমান আলী ও তার প্ল্যান মাস্টারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। সেই সাথে মমতা হাসানকে বেকসুর খালাস দেওয়া হলো। আইনের প্রতি শ্রদ্ধাবোধ দেখানোর কারণে আদালত মানবিক মূল্যবোধে ডনের অপরাধকে বিবেচনা করে তাকে 8 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। মা, তুমি কেঁদো না। আমি ডন হয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমার বিজয় আবার তোমার বুকে ফিরে আসবো। বিজয়, দুলাভাই কে কে? আর দূর আমি কথা কইতেছি। ছবির বিচার দৃশ্যটা খুব সুন্দর। আসলে ভিলেনে মরে যাওয়াই উচিত। ওর বাবা রে, নইলে ছবি জমে না। এই ছবিটা কিন্তু দুলাভাই দর্শক বারবার দেখবে, তাই না? দর্শক তো জায়গা ওই যাক কারণ মাগো। আরে বিজয়, আমার বিজয়। চলো।